কোথাও গিয়ে বিজেপি তোমাকে ঘরের লোক ভাবে, বিজেপির দর্শক সমর্থক তারা ভীষণ মাত্রায় চায় তুমি অ্যাক্টিভ পলিটিক্সে আসো, এই বিষয়টা তোমার কেমন লাগে যে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী শফিকুল ইসলাম? কিন্তু একটা ভালো লাগছে যে আমাকে মানুষ ভাবছেন যে অভিষেকের সঙ্গে আমি লড়াই করতে পারি। শাসক এখানে তৃণমূল কংগ্রেস, বিরোধী হচ্ছে বিজেপি। আমি শাসকের সমালোচনা করছি, বিজেপিও শাসকের সমালোচনা করছে। মনে হচ্ছে ভাইপোর দিকে চলে গেছেন। 1 মিলিয়ন হওয়ার পরে দেখছি হাওয়া ঘুরে যাচ্ছে, উল্টে যাচ্ছেন। কিছু কি ওই দিক থেকে এলো নাকি? আমি বিজেপির বিভিন্ন গ্রুপে দেখছিলাম শফিকুল ইসলামকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হোক, বিজেপি দর্শকরা আমি দেখছিলাম তোমার ভিডিওর কমেন্টে বলেন অনেকে যে আপনি দাদা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন বিজেপির হয়ে। প্রথম কথা, এগুলো দেখতে কেমন লাগে এবং প্রার্থী হতে কি ইচ্ছা করেনি, এবং প্রার্থী হওয়ার অফার কতটা এসেছিল বা কথাবার্তা করে কোনোদিন হয়েছে নাকি? কথা কি হয়েছে না হয়েছে সেটা আমি যেতে চাই না। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাকে বা দর্শকদেরকে। আচ্ছা, আমি যে কাজটা করছি এটা ভালো লাগে না? মানে আমাকেও কি পলিটিক্সে যেতে হবে? আমি যে কাজটা করছি এটার কি কোনো মূল্য নেই? এটার দরকার নেই? এই দরকারটা কি শেষ হয়ে গেছে? সবাইকে রাজনীতি করতে হবে? একটু শাসকের বিরোধী বলি কি আমাকে বিজেপি বা অন্য কোনো দলে জয়েন করে যেতে হবে? অভিষেকের সমালোচনা করছি বলে কি অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে পড়তে হবে? না দাঁড়ালে ভয় পাচ্ছি। আমি যে কাজটা করছি শিবম, আমার মনে হচ্ছে যে এর একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং এই কাজটার এখনো অনেক প্রয়োজনীয়তা রয়েছে, সম্মানও রয়েছে, পয়সাও রয়েছে। রাজনীতি খারাপ আমি বলি না, মানুষের আসা উচিত। অনেক মানুষ আসছেন, ভালো মানুষের আসা উচিত। জাস্টিস গাঙ্গুলি যেমন এসছেন, কিন্তু তার মানে এই নয় যে আমাকেও এক্ষুনি ঢলে পড়তে হবে। তবে আমি অত বড় বড় কথা বলবো না যে আমি কোনোদিন আসবো না। মানুষের মন, পরিস্থিতি অনেক সময় নির্ভর করে। আগামী দিনে কি করবো আমি সেটা বলতে পারবো না, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলতে পারি আমার কিন্তু এরকম কোনো ভাবনা নেই। আমি দেখছি সব লেখালেখি হচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছেন, দর্শকও হয়ে যাচ্ছে। অনেকে কমেন্ট, আমি দেখছিলাম একটা ভিডিও এসে কমেন্ট করেছেন যে আপনি না হলে খুব খুশি হবো, তমক জিতে যাবেন। ঠিক, আমি জেতা হারাটা যেতে চাইছি না, কিন্তু একটা ভালো লাগছে যে আমাকে মানুষ ভাবছেন যে অভিষেকের সঙ্গে আমি লড়াই করতে পারি। সেটা দেখে ভাল লাগার জায়গা থেকে বলতে পারো, কিন্তু আমার এইরকম কোনো ভাবনা নেই। আমি কাউকে এরকম কিছু বলিও নি যে আমি সূত্র কাউকে বলেছি সেখান থেকে ধরে লোক। আমি দেখলাম একটা ভিডিও যে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী শফিকুল ইসলাম, ওটা তাদের মতো করে তারা লিখছেন বলছেন, কিন্তু আমি এটুকু বলতে পারি পলিটিক্স সম্পর্কে আমার এই মুহূর্তে কোনো ভাবনা নেই। আমি যে কাজটা করছি আমার মনে হয় এই কাজটার এখন অনেক বাকি রয়েছে। আমি যে কাজটা করে যাচ্ছি, সবাই আমি যদি ঢুকে গেলাম পলিটিক্সে, আমি যে কাজটা করছি সেটা করতে পারবো না। আমি যে কাজটা করছি আমার মনে হয় তোমরাও বলবে এটা একটা বড় কাজ। মানুষকে অ্যালার্ট করা, সচেতন করা, মানুষের ভুল ভাঙানো, প্রশ্ন তোলা, এগুলো এটা বড় কাজ তুমিও করছো। তো এই কাজটার এখনো অনেক বাকি রয়েছে, সেই কাজগুলো আগে করি না, তারপর দেখা যাবে কি হয় না হয়। তবে এখন এই মুহূর্তে আমার কোনো ভাবনা নেই। আর যে খবর ছড়ানো হচ্ছে টোটালটাই ভুয়ো খবর। এবং সাংবাদিক, দেখো পৃথিবীর সকলেই তো আদ্যপ্রান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। মানে আমিও নিজেকে বলতে পারি না আমি অরাজনৈতিক, তুমিও কোথাও গিয়ে পারবে না অরাজনৈতিক। কোথাও গিয়ে বিজেপি তোমাকে ঘরের লোক ভাবে, বিজেপির দর্শক সমর্থক তারা ভীষণ মাত্রায় চায় তুমি অ্যাক্টিভ পলিটিক্সে আসো, এই বিষয়টা তোমার কেমন লাগে? বিজেপির লোকেরা আমাকে ভাবে, আসলে দেখো আমি আগেও ব্যাখ্যা দিয়েছি যে কেউ মনে করে আমি বিজেপির লোক, আমি বলি সেটা নয়। শাসক এখানে তৃণমূল কংগ্রেস, বিরোধী হচ্ছে বিজেপি। আমি শাসকের সমালোচনা করছি, বিজেপিও শাসকের সমালোচনা করছে, তারপরে দুটো এক হয়ে যাচ্ছে। আমিও বলছি, ও বলছে, আমাদের কথাগুলো এক হয়ে যাচ্ছে। যখনই এক হয়ে যাচ্ছে ওরা বলতে শুরু করছে তার মানে বিজেপির কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি শাসকের কথা বিরুদ্ধে বলছি, ওরাও শাসকের বিরুদ্ধে বলছে। দুটো এক লাইন হয়ে যাচ্ছে, মানে এমনি কাকতলীয় হবে। কিন্তু এই নয়, আজকে পাল্টে যাক না সরকারটা, তুমি ক্রিটিসাইজ, আমি তো যেমন তেমনি আছি। মঞ্চের উপরে শুভেন্দু অধিকারী বলছেন আরামবাগ টিভি দেখুন, আরামবাগ টিভির ভিডিও আমি দেখলাম। তখন এই শুভেন্দু অধিকারী বলবেন আরামবাগ টিভি দেখা বন্ধ করুন। এটা তো তোমার ভালো লাগার তো বিষয় যে শুভেন্দু অধিকারী তোমাকে প্রমোট করছে, প্রমোট বলবো না, তোমার কাজটাকে স্বীকৃতি দিচ্ছে ইন ফ্রন্ট অফ। আসলে আমাদের কথাগুলো আমাদের ভালো লাগার ব্যাপার নেই, আসলে আমাদের কথাগুলো ওনাদের কথার সঙ্গে মিলে যাচ্ছে। তো অন্য মিডিয়াতে হয়তো সেগুলো পাওয়া যাচ্ছে না, সেটা সেই জন্য দেখতে বলছেন। আমি আমার সঙ্গে কথা হয় শুভেন্দু অধিকারী, তখন আমিও এমনিও বুঝিয়ে দিই যে আমি এরকমই আছি, এরকমই থাকবো।
আজকে কথা বলছি, কিন্তু যদি তোমরা কখনো সরকারে আসো বা আপনারা কখনো সরকারে আসেন, যদি ভুল দেখি আমি কিন্তু তখন বলবো। আর তখন তোমরা দেখবে তখন এই শুভেন্দু অধিকারী হয় তখন জানি না কিছু বলবেন কিনা, বলা উচিত নয়, তখন আবার কিছু বলবেন কিনা। তো এটা হচ্ছে কাজ, এটা একটা মিলে যাওয়া কাজ, কিন্তু এরকম না। এই যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের আর কথা বলি তোমাকে, এই যে আমি কদিন আগে বিজেপি ক্যান্ডিডেট নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে আমার ক্যান্ডিডেট নিয়ে কিছু প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছিল। তো সেটাকে দেখে আবার দেখছি বিজেপির সমর্থক তারা আবার অনেকে বলতে শুরু করেছিলেন সেই সময় যে মনে হচ্ছে ভাইপোর দিকে চলে গেছেন, 1 মিলিয়ন হওয়ার পরে দেখছি হাওয়া ঘুরে যাচ্ছে, উল্টে যাচ্ছেন, কিছু কি ওই দিক থেকে এলো নাকি, যে যা পারছেন বলছেন। এগুলো না একটা প্রবলেম, এত তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসে যাচ্ছে তাদের মনে, তারা একটু ডিপলি ভাবছেন, একটু ওয়েট করছেন আমি কি বলতে চাইছি, একটু ওয়েট করলেন না, একদম সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত লিখতে শুরু করে দিলেন। এগুলো কিন্তু ভালো জিনিস না। বিজেপির একাধিক ক্যান্ডিডেট বেরোনোর পর গ্রাউন্ড লেভেলেই কর্মীদের প্রতিবাদ হয়েছে, মানে সেখান দিয়ে তুমি প্রশ্নটা তুলে। আমি আর সেটা নিয়ে এখন যাচ্ছি না, ঘোষণা হয়েছে দলের ব্যাপার, দল এগোবে, কিন্তু আমি বলতে চাইছি যে এই যে তখন আমাকে উল্টো দিকে ভাবা শুরু হয়ে গেল। সুতরাং যারা বলছেন যে আমি বিজেপির অমুক তমক, সেটা নয়, একটু সময় মানে একটু সবুর করুন না, তারপর দেখা যাবে। আর ক্যান্ডিডেট বা এইসবের যারা ভাবছেন যে আমাদের লোক আমাদের প্রার্থী হবেন, এরকম কোনো ভাবনা নেই। সুতরাং যেটা বলা হচ্ছে ভুয়ো প্রচার। আমার একদম শেষ একটা প্রশ্ন, 1 মিলিয়নের জার্নি, আমি নিজে জানি এর পিছনে কতটা হার্ডওয়ার্ক দরকার হয়, পরিশ্রম, একাগ্রতা, অনেক কিছু দরকার হয়, এটা আমি নিজে উপলব্ধি করতে পারি তোমার যাত্রাপথের অর্ধেক জায়গায় এসে। 1 মিলিয়নে এমন কোনো মুহূর্তে, এমন কোনো ঘটনা যেটা তোমার ভীষণ মাত্রায় নাড়া দেয়? আমি তোমার জেল যাপনের কাহিনী জানি, তোমার মামলার এগুলো জানি, এগুলো সাইডে রেখে বলছি, এমন কোনো মুহূর্ত যেটা তুমি ভুলবে না কোনোদিন? জেলের পরে মানে কি, মানে ভালো না খারাপ মুহূর্ত? সেটা তোমার যে কোনো ইচ্ছা হতে পারে, তুমি ভালোও বলতে পারো, খারাপও বলতে পারো। মানে না, আমার ধরো মুহূর্ত বলতে কি, আমি সবচেয়ে বড় মুহূর্ত এটা ছিল 1 মিলিয়ন। আমি আমার পরিবারকে নিয়ে এখানে বসে এনজয় করেছি। আমাদের যেহেতু একটা কঠিন সময় ছিল, আমরা এই লাইনটা আসতে পারবো কিনা প্রশ্ন ছিল সেই জায়গাতে, এবং মাঝখানে ইউটিউবের কিছু গাইডলাইন ভুগিয়েছিল। ইউটিউব একটা মানে ওরকম গাইডলাইনের বাইরে ভিডিওর জন্য আমাকে 1 সপ্তাহ ব্লক করে দিয়েছিল। খুব কষ্ট হয়েছিল সেই সময়, যে আর খুলবে তো, আবার যদি হয়ে যায় একটা এর মধ্যে ভুল ভিডিও, জানি না তখনও বুঝি না নিয়ম কারণ, 3 মাসে 3টে ভুল ভিডিও হয়ে যায় মানে চ্যানেল ডিলিট হয়ে যাবে, একটা ভয় ছিল। সেই ভয়টা কাটিয়ে যখন 1 মিলিয়ন পৌঁছে গেছি, এটা আমার কাছে সব থেকে বেশি মেমোরেবল, খুব আনন্দের। এবং আমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্সে এখন এইভাবে কাজ করছি, সামনের দিকে আমি যেহেতু আছি, তো এটা একটা সব থেকে বড় আনন্দের। তারপরে আমি যখনই এই লাখ পেরিয়েছে, 7 লাখ, 8 লাখ, 6 লাখ, তখনও এনজয় করেছি। কিন্তু আক্ষেপের জায়গা আছে, আমরা হয়তো মিডিয়াতে কাজ করছি বটে, কিন্তু আমরা বাংলার মানুষের ভালোর জন্য যেটা ভাবছি আর কি, যে যা চলছে তাতে করে ভালো কিছু হচ্ছে না, সেই আক্ষেপ রয়ে গেছে, সেটা এখনো পূরণ হয়নি, এবং তার জন্য কাজটা আরো ভালো করে করতে হচ্ছে আর কি। মানে তার জন্য একটা কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতাটাও কারণ বলে তোমার মনে হয়? মানে তো সেসব অনেক প্রশ্ন রয়েছে, আর রাজনৈতিক প্রশ্ন সেটাই আমিও ভাবলাম, কিন্তু কোথাও গিয়ে শাসকের বিরুদ্ধে প্রশ্ন তোলার পরবর্তী স্টেপ, মানে রেজাল্ট দেখতে পাওয়া, এটাও তো একটা খারাপ লাগা তোমার জায়গা নিঃসন্দেহে থাকবে। যে আমরা যখন ভাবছি সেরকম হচ্ছে না, দেখছি রেজাল্ট আলটিমেট গিয়ে সেটা না হওয়ার কারণগুলো আমরা বুঝতে পারছি। তো সেটা আর কি, দেখো আমরা যে সরকার বদলাতে বসে গেছে এটা আমি বলি না, আমি বলি সিস্টেমের পরিবর্তন। সিস্টেম বলতে কি, মানে যে চলছে, যে করাপশন, যে অমক তমক, সেটা বদলাক। যদি এই শাসক না পারে, অন্য কেউ এসে বদলাবে। কিন্তু অন্য কেউ আসা মানে বদলে যাবে সেটাও বলছি না, সেটাও দেখতে হবে আমাদেরকে বদলাচ্ছে কিনা। আমরা বলছি বাংলার মানুষ যেসব বিষয়ে ভুগছেন, সেখান থেকে সেই ভোগান্তিটা কাটাতে হবে। যারা পারবে তারা এসে পড়বে। তাহলে আমরা সবাই আরামবাগ টিভি দেখি, তুমি কোন চ্যানেল দেখো আমাকে একটু যদি বলো। তোমারটা ভালো করে দেখি। তুমি ইন্ডিপেন্ডেন্ট দেখো? হ্যাঁ দেখি বলতে আমি তো বাইরে যে একটা ইন্টারভিউ করি না, তোমরা সেই ইন্টারভিউ গুলো করো, তো সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি তো সায়নের ইন্টারভিউ তোমার কাছ থেকে দেখেছিলাম, আর ভাবলাম তোমারটা নিয়ে একটু ভিডিও করি। তো যাই হোক, এরকম অনেক ইন্টারভিউ করেছো মেমোরেবল, সেগুলো আমার যতটা পেরেছি দেখেছি, ভালো কাজ করছো। এই তো আমরা তো কজন আছি, আর আমার এটা মনে হয় যে ডিজিটাল মিডিয়ার কমিউনিটিটা স্ট্রং হওয়া। আমার যেদিন 1 মিলিয়ন হলো সেদিন তোমার নামও বলেছে। সুতরাং আমরা দেখবে সব আমাদের সংগঠন নেই বটে, কিন্তু আমরা একেবারে পাশে রয়েছে। কেউ সমস্যা পড়লে আমরা সব, আমার নামে যখন হয়েছিল তুমি আমার ভিডিও বানিয়েছো, এটা আমরা করে যাবো, কারণ ওদেরকে স্ট্রেংথটা দেখাতে হবে যে একজনকে গলা টিপতে গেলে অন্যরা চুপ করে থাকার ভয় তা নয়, অন্যরা চিৎকার করবে, তুমি একজন গলা টিপেছো,
ও বাকিরা সব চিৎকার করবে। এটা দেখানো, এটা আমরা দেখিয়ে দিয়েওছি, এবং তার ফলে দেখবে শাসক প্রথমে খুব উৎপাত করেছিল, এখন ততটা উৎপাত আর কিন্তু করে না, কারণ আমরা চিৎপাত করিয়ে দিয়েছি। তুমি ভবিষ্যৎটা কিভাবে দেখো? মানে ডিজিটাল মিডিয়ার দিন দিন তো বাড়ছে, এটাও তো ঠিক। আমার না, আমি কালকে ভাবছিলাম জানো তো, যে একটা সময় পর্যন্ত ধরো 6 মাস 1 বছর আগে পর্যন্ত না এই ডিজিটাল আমাদের মিডিয়াগুলোকে না লোক পাত্তা দিত না। পাত্তা দেনা বলতে মানুষ নিতেন, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া পাত্তা দিত না। ঠিক, আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করতো, ওরা ভিডিও ইউটিউবার, আমরা মেইন স্ট্রিম, এটা আমার মনে হতো। কিন্তু আমি রিসেন্ট দেখছি যে ওরাও যেন কোথাও কোথাও মনে করছে যে আমরা তো পিছিয়ে যাচ্ছি। মানে পিছিয়ে বলতে কি, মানে কিছু কিছু খবরের ক্ষেত্রে, এবং সত্যি দেখবে কিছু কিছু খবরের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া আগে খবর করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া আগে ব্রেক করছে, তারপর ওরা ফলো করছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এবং আমার বহু এরকম ইন্টারভিউ আছে, আমাকে অন্য বড় চ্যানেল থেকে ফোন করে বলে যে এই অ্যাঙ্গেলটা খুব ভালো হয়েছে, নাম্বারটা একটু দেওয়া হবে, এরকম পরীক্ষিত আমার কাছে প্রমাণও আছে। তার মানে ওরাও একটা সময় যে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, আমি দেখেছি যে একটা জায়গায় গেছি, সেখানে মেইন স্ট্রিম মিডিয়ার লোকজন আছে, আমার পরিচয় জায়গায় তারা আমার সাথে কথা বলছে, অন্যদিকে পাত্তাই দিচ্ছেন না। আমরা কাজ করে বেরিয়ে চলে এসেছি, এসে যখন ছেড়েছি লোক, তখন সবাই চমকে গেছে, তখন তাদেরকে প্রশ্ন করছে অফিস থেকে তোমরা কেন করোনি কেন। তো এটা একটা জয়, চিনছে এখন, ছবি তুলছে এবং মানুষে ভালোবাসছে, সে তো আছে, এটা একটা জয় জানো তো। ডিজিটাল মিডিয়াকে আমাদেরকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করতো, সেই জায়গায় একটা যে জায়গায় আমরা যে মেইন স্ট্রিম মিডিয়ার নজরে আছি, এটা একটা পাওনা, এবং এটা কিন্তু আমরা এই সামনের কজন মিলেই করেছি। এটা করতে হবে। তুমি এটা মেইনস্ট্রিম, তুমি এই ডিজিটাল মিডিয়ার পথ ফাইন্ডার, মানে তুমি করেছো এটা, হয়তো আমাদের মতো ছোট ছোট আরো টুকরো টুকরো মানুষগুলো ফলো করেছে, কিন্তু আলটিমেটলি তুমি যেখানে নিজেকে এস্টাবলিশ করেছো, দর্শক তোমাকে ভালোবেসেছে, এটা আমাদের কাছে একটা বাড়তি উদ্দীপনা বা অনুপ্রেরণা। এখন তো অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না, আর আমাদের অনুপ্রেরণা কিন্তু তুমি। অনুপ্রেরণা বেশি বলতে যাও না। আমি আরেকটা বিষয় লক্ষ্য করছি জানো, ইদানিংকালে ইউটিউবারের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি সবাই করছেন, কাজ করুন, কাজ নিয়ে আমার কোনো আপত্তি নেই, সবার কাজ করা উচিত, আরো অনেক বেশি ইউটিউব মিডিয়া হওয়া উচিত। কিন্তু আমার না কিছু কিছু দেখে আমার লাগে এত গল্প দেয় না, এত গল্প দেয়। এবার দেখো, ধরো একটা গ্রামের মানুষ, তিনি চাষের কাজ করেন ক্ষেত বাড়িতে, তার একটা এরকম স্মার্টফোন আছে, দেখছেন মোবাইলে হচ্ছে যে এরকম, তিনি মনে সিরিয়াস মিডিয়া, কিন্তু গ্রাম প্রচুর গল্প বাঁধানো হয়, যেন আমার এই ক্যান্ডিডেট হওয়াটা গল্প বাঁধা হয়েছে, তারা সব সিরিয়াস, তারা গুরুত্ব দিচ্ছেন, দেখছেন ভিউ হয়ে যাচ্ছে, থাম্বনেইলে ভুলভাবে লেখা, এবার ভুল, থাম্বনেইলের সাথে গল্পের কোনো মিল নেই লিখে, এবার সত্যি ভিউ হয়ে যাচ্ছে। এবার কোনো ক্ষেত্রে ওরকম বলছো যে থাম্বনেইলে এক লেখা ভিতরে খবর নেই, কিন্তু ভিউ প্রথমে এক চটকন হয়ে যাচ্ছে। এইগুলো না, এরা কিন্তু টিকতে পারবে না। তুমি গল্প দিচ্ছ, কিন্তু গল্পের বাস্তব ভিত্তি নেই। এই ইডি ধরে ফেলেছে, এই কালকে ইডি ধরে ফেলবে, হয় বিনা মিশ্র ধরা পড়ে গেছে, হয় অমুক আনতে যাওয়া হচ্ছে, এবার রাস্তা ক্লোজ। এই যে তুমি বারবার বলছো না, আমি তবে কখনো এরকম কথা বলি না, এই ইডি ধরে ফেলবে, এরকম কথা বলি না। আমরা নিজেরাই বুঝতে পারছি কি চলছে বিষয়টা, কিন্তু এই যে দর্শক টানার জন্য, কিন্তু একটা সময় না এই তুই বারবার চমক দিতে দেওয়া হচ্ছে, এমন চমক দিচ্ছে, মিলছে না, সন্ধ্যাবেলা মিলছে না, আর নানান গল্প, মনের কথা, এমন গল্প বলছে যেন একেবারে মিটিং এ হাজির ছিল, কিন্তু এগুলো মিলছে না। তো এইগুলো একটা সময় গিয়ে কিন্তু এই ভোটের সময় কিছু বিবাহিত হয়ে যাবে, গ্রামের মানুষ তো বুঝতে পারবেন না, দেখছেন মানে সত্যি কিছু, আর গল্প কথা একটা সময় টিকতে পারবেন না। তোমার নিজস্ব থাকতে হবে, ভিত্তি থাকতে হবে, তবে তোমার ওই শুধু এক ধরনের নিচু, যারা অতটা বোঝে না তারা শুধু দেখবেন, তোমার একটা ক্লাস পিপলকে দেখাতে হবে, তাহলে তোমার অ্যাভারেজ ভিউ থাকবে। নাহলে একটা ভিডিও হবে 4 লক্ষ, আর একটা ভিডিও হবে 4000। তোমার অ্যাভারেজ যদি তুমি থাকতে চাও, তোমাকে ভিত্তিযুক্ত খবর করে করে যেতে হবে। এই সস্তায় বাজিমাত করতে কোনো ইউটিউবার এরকম করছেন, কিন্তু এগুলো বুঝতে পারবেন। আমি তাদেরকে ছোট করছি না, আমি বলতে চাই যে কাজ করবেন, করুন, একটু ভিত্তি রেখে কাজ করুন, লং টার্মে কাজ করতে হবে। আমি যে এই যে ভোট হচ্ছে 24-এর রেজাল্ট যাই হোক, আমি টিকে থাকবো, এটা আমার বিশ্বাস। আমাকে কেউ টলাতে পারবে না, আমার দর্শক আমি ঠিক ক্যারি করে নিয়ে চলে যাবো। আমি ঠিক বলতে যাবো, যেমন যেমন ঘটছে, যে ঘটবে না উল্টো পাল্টা বলে যাবো, দর্শক থাকবে না 2 দিন পর। যত ভালোই খবর দেন, আর দর্শকরা দেখবেন না, এটা ভেবে চলা উচিত। তুমি ঠিকই কাজ করছো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তুমি যদি বারংবার কোপ মারতে পারো, ছিন্ন কাঁধে মাথা জন্মাবে আমারও,
এই শ্রীজাত লিখেছিলেন কবিতাটা, আমার এই কথাটা শফিকুলদের সঙ্গে কথা বলতে বলতে বারবার এই কবিতার দুটো লাইন বারবার মনে পড়ে যাচ্ছে, যে যতবার তুমি মাথায় কোপ মারবে ওই ছিন্ন কাঁধে আবার একটা নতুন মাথা জন্মগ্রহণ করবে। সাহসী সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা তো এটাই, যতবার তুমি আটকাবে, যতবার শাসক এবং সময় তোমাকে অবরুদ্ধ করার চেষ্টা করবে, শফিকুল ইসলামের মতো, সন্ময় ব্যানার্জির মতো, আরো সকলের মতো একটা না একটা মাথা ঠিক এই সমাজের বুকে ছোট্ট চারা গাছটার মতো জন্মগ্রহণ করবে। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম চলুক, আরামবাগ টিভি চলুক। 1 মিলিয়নের জন্য আরো একবার অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাদেরও, যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে এইভাবে প্রশ্রয় দেন বলে আমরা বা শফিকুল দ্বারা সকলে একসাথে মিলে অনেক বেশি ছুটে চলি। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 066 075।